আজকে আমরা কথা বলবো ওই মাস্টার্স রেগুলার 2022-23 সেশনের যে ভর্তির নোটিশটি প্রকাশ হয়েছে এবং সেটির মাধ্যমে অনেকের নানান প্রশ্ন তৈরি হয়েছে যে কি করতে হবে, কি কি লাগবে, কবে থেকে আবেদন, কবে শুরু, ভর্তি কত টাকা হবে, ভর্তি হতে পারবো কি না, এই ধরনের নানান প্রশ্ন আছে। আমি আজকে কিছু কথা বলবো যাতে আশা করি সবগুলো প্রশ্ন সমাধান হয়ে যাবে। তাহলে রেগুলার মাস্টার্স এই যে 2022-23 সেশন, এখানে আবেদন শুরু হচ্ছে 18 মার্চ এবং শেষ হবে 10 এপ্রিল। তোমাদের এখানে ফিস ধার্য করা হচ্ছে 300 টাকা। ওইটা প্রাথমিক 300 টাকা ফিস দিয়ে যে কোনো কম্পিউটারের দোকানে গেলে সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। এই আবেদন হচ্ছে যে কোনো একটি কলেজে আবেদন করা যাবে, যার কারণ মাস্টার্সে প্রত্যেক জেলায় জেলায় যে কোনো একটি কলেজে মাস্টার্স থাকে, কিন্তু অনার্সের ক্ষেত্রে হয় কি যে গণহারে যেটা বলে সরকারি কলেজ যেগুলো আছে বা আগে ডিগ্রি কলেজ যেগুলো ছিল সবগুলোতেই অনার্সের সাবজেক্ট আছে, কিন্তু মাস্টার্সে কিছু কিছু জেলায় দেখা যায় একটি কলেজে মাস্টার্স আছে, বাকিগুলোতে মাস্টার্স নেই। তাহলে ওই কলেজে যারা অনার্স পাস করছে তারা কোথায় যাবে? এই সবগুলো প্রশ্নের সমাধান আজকে ক্লাসে দিয়ে দিব। এখন আমরা কি বলছি, একটি কলেজে আবেদন করতে পারবে একজন স্টুডেন্ট। তাহলে একটি কলেজে যে আবেদন করবে সে যদি, যেমন তুমি যে কলেজে পড়ছো সেই কলেজে অনার্স ছিল কিন্তু মাস্টার্স নেই, তোমাকে তখন কি করতে হবে? অন্য একটা কলেজে গিয়ে মাস্টার্স আবেদন করতে হবে। তখন তোমাকে ওই কলেজ আগে ভর্তি নিবে না। তারা কি করবে, তাদের কলেজে যে স্টুডেন্টগুলো ছিল তারা যদি অ্যাপ্লাই করে তাদের কলেজে, তাদেরকেই আগে অগ্রাধিকারের ভিত্তিতে চান্স দিবে। তোমাকে তারপর দেখবে, যদি দেখা যায় তাদের সিট ছিল 150, 150, তো এখন তাদের কলেজ থেকে অনার্স ফোর্থ ইয়ার পাস করছে 120 জন, সেখান থেকে দেখা গেল 10-20 জনের চাহিদা অন্যরকম থাকতে পারে যে তারা বিভাগীয় শহর বা রাজধানী ঢাকাতে বিভিন্ন বড় বড় কলেজে চলে যাবে। তার মানে কি, ধরলাম আমরা 120 জন থেকে 20 জন চলে গেল, বাকি 100 জন যদি ওই কলেজেই মাস্টার্সে অ্যাপ্লাই করে, তাহলে 150 জনের মধ্যে ওই 100 জনকে ওই কলেজটা আগে ভর্তি করাবে, চান্স দিবে, মানে তার পয়েন্ট যাই হোক। তারপর যে তাদের 50টা বা ওই অনুপাতে যে সিটগুলো খালি থাকবে সেইখান থেকে তারা অন্যান্য কলেজ থেকে অনার্স পাস করে যারা তাদের কলেজে অ্যাপ্লাই করছে, তাদের যার যার সিজিপিএ বেশি, তাদের ওই সিজিপিএর ভিত্তিতে তারা ওইদেরকে চান্স দিবে, তখন তারা ভর্তি হতে পারবে। এটা হচ্ছে মাস্টার্সের একটা প্রবলেম। এখন তুমি যখন কম্পিউটারের দোকানে গিয়ে অ্যাপ্লাই করবা, তখন তোমার ছবি, ওগুলো তুমি অনেকবার করছো, ইন্টারে করছো, অনার্সে করছো, তোমরা জানো ওগুলো অ্যাপ্লাই কীভাবে করতে হয়। অ্যাপ্লাই করার পর তোমার একটা প্রিন্ট আউট কপি বের হবে, যেখানে অর্ধেক পেজ লেখা থাকবে কলেজ কপি, অর্ধেক পেজ লেখা থাকবে স্টুডেন্ট কপি। ওই স্টুডেন্ট কপি এবং কলেজ কপি যেটা আছে, কলেজ কপিটা তোমাকে মাস্ট বি কলেজে জমা দিতেই হবে। কলেজে যদি এটা জমা না দাও তাহলে তোমার ভর্তি মানে অ্যাপ্লাই গ্রহণযোগ্য হবে না, ধরে নেওয়া হবে তুমি অ্যাপ্লাই করো নাই। কলেজে জমা দেওয়ার পর কলেজ আরও যে কিছু কাগজ চাইবে, ট্রান্সক্রিপ্ট, মার্কশিট বা যা কিছুই চায়, ওইগুলা নিয়ে তোমার অ্যাপ্লাইটা তারা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ যখন করবে তখন রেজাল্ট দিবে যে যারা মাস্টার্সে চান্স পাইছে, তোমার রেজাল্টটাও আসবে। আর যদি তুমি কলেজে কাগজগুলো জমা না দাও, তোমার কাছে নিয়ে বসে থাকো, তাহলে কিন্তু ধরে রাখা হবে তুমি অ্যাপ্লাই করোই নাই। এই বিষয়টা সবাই মনে রাখবে। এখন কত পয়েন্ট হলে অ্যাপ্লাই করা যাবে? অ্যাপ্লাই করা যাবে 2.25 এর চেয়ে বেশি। তার মানে আমরা অনার্সের রেজাল্ট জানি 2 থেকে 4, 2 থেকে 2.24 পর্যন্ত, যেটাকে বলে তৃতীয় বিভাগ, যেটাকে আমরা থার্ড ক্লাস বলে থাকি। আর 2.25 থেকে 2.99 যেটাকে আমরা বলি সেকেন্ড ক্লাস, এবং 3 থেকে 4 পর্যন্ত যেটাকে আমরা বলি ফার্স্ট ক্লাস, প্রথম বিভাগ। তার মানে 2.25 থেকে 4 পয়েন্ট পর্যন্ত দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, তার মানে সেকেন্ড ক্লাস এবং ফার্স্ট ক্লাস যাদের রেজাল্ট আছে তারা মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবে। এখন যারা 2021 অনার্স পাস করছে কিন্তু কোনো এক কারণে গত বছর যারা ভর্তি হয় নাই বা মাস্টার্স করতে চায় নাই, তারা 1 বছর গ্যাপ দিয়ে দিছে, তারা ওই বছর অ্যাপ্লাই করতে পারবে। আর এই বছর সদ্য যারা অনার্স পাস করছে 2022, তারাও এইটা অ্যাপ্লাই করতে পারবে। তার আগের কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আর ডিগ্রি থেকে যারা 3 বছর ডিগ্রি কোর্স করে প্রিলিমিনারি টু মাস্টার্স ফার্স্ট ইয়ার, প্রিলিমিনারি টু মাস্টার্স করছে, 21-এ যারা প্রিলি পাস করছে, শুধু তারাই এই রেগুলার মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবে, ভর্তি হতে পারবে। এ হচ্ছে ভর্তি যারা হতে পারবে। এখন কেউ যদি আগে একবার ন্যাশনাল ভার্সিটি যে কোনো কলেজ থেকে মাস্টার্স করে থাকে, সেটা প্রিলি হোক, রেগুলার হোক, প্রাইভেট হোক, সে কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারবে না। আবার কেউ যদি এখনই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কোনো একটা কোর্সে যুক্ত থাকে, তাহলে সে এখানে অ্যাপ্লাই করতে
পারবে না, সেটাকে বলা হয় দ্বৈত ভর্তি, মানে ফ্রেশ স্টুডেন্ট ভর্তি হতে হবে। যেমনটা তোমরা যারা 2022-এ অনার্স পাস করছো, এখন তোমরা কিন্তু কোনো কোর্সে নাই, তোমরা মানে অনার্স গ্রাজুয়েশন কমপ্লিট এবং তোমরা মাস্টার্সে ভর্তির জন্য অপেক্ষা করতেছো, তোমরা কোনো কিছুতে যুক্ত নাই, এইভাবে ফ্রেশ হতে হবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের একবার মাস্টার্স করলে দ্বিতীয়বার তো বলতে হবে না, ওটা বললাম। মাস্টার্সের নিজ কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিবে, যেটা আগে বলছি একবার। নিজ কলেজের স্টুডেন্ট যেগুলো আছে তাদেরকে নিয়ে নিবে, অন্যদের তারপরে চান্স দিবে। আবারও বলি, এটা মাস্টার্সে একটা কলেজে 150 ধরলাম 200 সিট আছে, তার কলেজ থেকে 150 জন যদি পাশ করে, ওইখান থেকে যদি 150 জন বা যতজনই অ্যাপ্লাই করুক তাদের কলেজের, তাদেরকে তারা আগে চান্স দিবে। তাদেরকে চান্স দেওয়ার পর যদি দেখা যায় 50, 60, 80টা সিট খালি আছে, তখন তারা দেখবে তাদের এখানে তাদের কলেজ ছাড়া অন্য কোন কলেজের স্টুডেন্টগুলো অ্যাপ্লাই করছে, তাদের কার সিজিপিএ বেশি, যার সিজিপিএ বেশি ওইভাবে র্যাঙ্কিং করে যতটা সিট খালি আছে সেগুলো দিবে। এখন আমরা এখানে একটা প্রশ্ন হতে পারে যে 200টা সিটের মধ্যে তাদের কলেজ থেকে যদি 120 জন ভর্তি হয়ে যায়, আর আরও যদি বাইরের থেকে 80 জন হয়, তাহলে তো 200 জন ভর্তি হয়ে গেল। কিন্তু আবেদন তো করছে একটা জেলার ভিতরে 7টা 8টা কলেজে অনার্স থাকে, আবেদন তো করছে কমপক্ষে 500, 600, 700 জন। তারা কোথায় যাবে? তারা যাবে হচ্ছে প্রাইভেট মাস্টার্স। এটা শুধু বলে রাখলাম, ওইটার বিষয়ে কিছুক্ষণ পর কথা বলি। এখন রেগুলার মাস্টার্সে ক্লাস করা লাগবে, ইনকোর্স পরীক্ষা দেওয়া লাগবে, টেস্ট পরীক্ষা দেওয়া লাগবে, টার্ম পেপার তৈরি করতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। আগে অনেকে শুনতে পারছো বা তোমরা অনার্সের সময় দেখছো কলেজে যাওয়া তেমন লাগে না, ক্লাস না করলে হয়তো, ইনকোর্স পরীক্ষা দিলে হয়তো, না দিলে হয়তো। কিছু কলেজে কড়াকড়ি করতো, কিছু কলেজে করতো না। ওইটা কিন্তু এখন চলে গেছে। এবং আমাদের নতুন যে বিসি স্যার আছে, উনি একটু খুবই ভালো বলা যায়, প্রত্যেক দিক থেকে খুব সেন্সিটিভ বা প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতেছেন। উনি বলতেছে যে 75% ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে, কলেজের টিচাররাও ক্লাসে থাকতে হবে, ক্লাস করাইতে হবে। আর স্টুডেন্ট যারা আছে তারা প্রবলেম হতেই পারে, প্রবলেম ফেস করেও তারা যাতে ক্লাসের প্রতি মনোযোগী হয় এবং পরীক্ষা ইনকোর্সে অংশগ্রহণ করে। এর জন্য ইনকোর্স বা ক্লাসের বিষয়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে, যাতে কলেজের খাতায় হাজিরা দিয়ে দিলেই হবে না, মাঝে মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে একটা টিম আসতে পারে দেখার জন্য যে ওই কলেজে ক্লাস হচ্ছে, আজকে কি ক্লাস হচ্ছে, আজকে কি ক্লাস স্টুডেন্ট আছে, নাকি খাতার মধ্যে এমনি প্রেজেন্ট দিয়ে দিছে, ওইগুলা চেক করা হতে পারে। এগুলা বললাম। এখন টাকা পয়সার বিষয়ে, তোমরা তো প্রথমে বলছি 300 টাকা দিয়ে অ্যাপ্লাই করবা, ওইটা শেষ। তারপর যখন তুমি চান্স পাবা, তখন হচ্ছে তোমার এই বর্তমান নোটিশে যেটা বলে দিচ্ছে সেটা অনুযায়ী ধরা যাচ্ছে তোমার 12 থেকে 1500 টাকা খরচ হবে। এটা হচ্ছে ফিক্সড, মানে এখন বোঝা যাচ্ছে। কিন্তু কলেজ ভিত্তিক ওই টাকাটা একটু বাড়তে পারে, যেমন কোনো কলেজে 1500 টাকা চাইতে পারে, কোনো কলেজে 1800 বা 2000 বা 2500। তার মানে একটা বিষয় আমি বলে রাখি তোমাকে, তুমি এভাবে প্রিপারেশন রাখবা যে আমার মাস্টার্সে ভর্তি হতে হলে 1500 থেকে 3000 টাকা লাগতে পারে, সেটা হচ্ছে রেগুলার। কম লাগলে তো তোমার ভালো, সেটা আমরা বিভিন্ন কলেজ বিভিন্নটা হয়, তোমরা অনার্সের ফর্ম ফিল আপের সময় দেখছো যে এক এক কলেজে 500 টাকা, 200 টাকা, 800 টাকা ডিফারেন্স থাকে, ওইটাই, আর কিছু না। আবার বলি, 1500 টাকা ন্যূনতম লাগবেই, তার চেয়ে অল্প বেশি লাগতে পারে। এটা হচ্ছে রেগুলার মাস্টার্সের ভর্তির টাকা। তাহলে তুমি একবার দিলে 300 টাকা, আর একবার ভর্তির সময় 1500 বা 2000 বা 2500, যেটাই হোক। আবার হচ্ছে যখন তোমার ফাইনাল পরীক্ষা আসবে, তখন তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে 2500, 3000 বা 3500 টাকা দিয়ে। এই হচ্ছে তোমার টাকা পয়সার হিসাবটা। তখন ফাইনাল পরীক্ষা দিবা, বাইবা আছে, পরীক্ষা আছে, যেগুলো তোমরা আগে দিছো, ওইভাবে তোমার 1 বছরের মাস্টার্স শেষ। তোমাদের মাস্টার্সটা 1 বছরের, যারা অনার্স থেকে আসছে। এখন প্রাইভেট মাস্টার্সের বিষয় হচ্ছে, এই যে এখন আমাদের নোটিশ দিছে রেগুলার মাস্টার্সে যারা ভর্তি হয়ে যাবে, তাদের তো প্রথমবার কি একটা রেজাল্ট দিবে, সেখানে চান্স হবে। ওইখান থেকে যারা ভর্তি হবে না বা কিছু সিট খালি থাকবে, অনেকে বাদ দিয়ে দিয়ে যান ভর্তি হবে না, সেই সাপেক্ষে রিলিজ স্লিপ দিবে একবার বা দুইবার। সিট খালি থাকা সাপেক্ষে দুইবার যে রিলিজ দিবে তাও না, একবার যে দিবে তাও না। যদি প্রথমবার সবাই চান্স পাওয়ার পর যারা ভর্তি যদি হয়ে যায়, তাহলে তো সিট খালি নাই, তোমার রিলিজ স্লিপ দিবে না। আর যদি দেখা যায় বারবার সিট খালি আছে, তাহলে একবার রিলিজ দেয়, দ্বিতীয়বার দেয়, কোনোবার তৃতীয়বারও রিলিজ স্লিপ দেয়। ওইটা নির্ভর করে সিট ফাঁকা আছে কি নেই। এইভাবে রেগুলার মাস্টার্সে যখন ভর্তি শেষ হয়ে যাবে, সেইটা ধরা যায় যে এই 18 মার্চ থেকে 10 এপ্রিল হচ্ছে আবেদন, তারপর দিবে ভর্তির ডেট। তার মানে হচ্ছে মে, জুন, জুন মাসের পর ধরা যায় জুলাইতে দিবে তোমাদের প্রাইভেট মাস্টার্সের নোটিশ। ওই নোটিশ আসার পর যারা অনার্স ওই রেগুলার মাস্টার্সে ভর্তি হয় নাই বা যারা চান্স পায় নাই, তারা প্রাইভেট মাস্টার্সে অ্যাপ্লাই করবে। এখন
প্রাইভেট মাস্টার্স মানে কিন্তু প্রাইভেট কলেজে না, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজে রেগুলার যারা ভর্তি হয়েছে ওই কলেজেই প্রাইভেট মাস্টার্স আছে। ওইখানে সিট হচ্ছে 1000 করে সিট থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভিত্তিক। সেখানে স্টুডেন্ট শুধু ভর্তি হবে একবার শেষ, আর সে শুধু ফর্ম ফিল আপ করবে, ফাইনাল পরীক্ষা দিবে। তার সাথে কলেজের আর কোনো লেনদেন বা কোনো ধরনের যোগাযোগ নেই। তাকে ক্লাসও করা লাগবে না, পরীক্ষা দেওয়া লাগবে না, ইনকোর্সও দেওয়া লাগবে না, টেস্ট পরীক্ষা দেওয়া লাগবে না, টার্ম পেপার লাগবে না, কিছুই লাগবে না। ওইটা সহজ। শুনতে বোঝা যায় যে প্রাইভেট মানে হয়তো একটু বড় কোনো বিষয়, কঠিন, টাকা পয়সা বেশি লাগতে পারে, ওইটা না। প্রাইভেট মাস্টার্সে ভর্তি হচ্ছে 1000 থেকে 1200 টাকা, এইটাই শেষ। অ্যাপ্লাইয়ের সময় কোনো টাকা না, অ্যাপ্লাইটাই হচ্ছে ভর্তি। যখন প্রাইভেট মাস্টার্সের নোটিশ দিবে, তুমি কম্পিউটারের দোকানে গিয়ে যে অ্যাপ্লাই মতো যে কাজটা করবা ওইটাই হচ্ছে ভর্তি। কাগজটা নিয়ে শুধু কলেজ জমা দিবা, শেষ। 1000 বা 1200 এই টাকাই লাগবে, তার চেয়ে বেশি লাগবে না, তোমার ভর্তি শেষ। রেগুলারের যারা ফর্ম ফিল আপ করবে তখন তুমিও তাদের সাথে ফর্ম ফিল আপ করবা। তোমাদের পার্থক্য শুধু হচ্ছে সার্টিফিকেটে প্রাইভেট এবং রেগুলার লেখা থাকবে, আর হচ্ছে রেগুলারের ক্লাস করা লাগে, ইনকোর্স দেওয়া লাগে, তোমার ক্লাস করা লাগে না, ইনকোর্স দেওয়া লাগে না। তুলনামূলক তোমার তাদের চেয়ে খরচটা কিছু কম, এইটাই হচ্ছে ডিফারেন্স, এখানে আর কিছু না। এখন এই সবগুলো আলোচনা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, ন্যাশনালের আন্ডারে। এখন প্রাইভেট কলেজের ক্ষেত্রে যদি হয়, যেমন সিলেট আছে মদনমোহন কলেজ, আমি বললাম সিলেটের কথা, অন্যান্য জায়গায় অন্যান্য কলেজগুলো আছে, সেই কলেজগুলো কিন্তু মান্থলি 1000 বা 1200 বা 500 টাকা করে বেতন চার্জ করে। সেক্ষেত্রে টাকাটা বাড়বে, ওইটা তোমরা বুঝে নিও। যে কলেজটা যদি বেসরকারি হয় তাহলে কি হবে, সেখানে মান্থলি বেতন দিতে হবে। বেতনটা 500 হলে বছরে তোমার বেতন হচ্ছে 6000 টাকা। বেতনটা যদি 1000 টাকা হয় বছরে তোমার বেতন হচ্ছে 12000 টাকা। এইভাবে তোমার টাকা পরিমাণটা অনেক বৃদ্ধি পাবে। তোমরা চেষ্টা করবে সবাই সরকারি কলেজে ভর্তি হওয়ার। আর আমি বলবো কি, এইটা অনেক দূরে দূরে গিয়ে অ্যাপ্লাই না করার চেয়ে যে কলেজে তোমার আশেপাশে যে কলেজে রেগুলার মানে মাস্টার্স আছে সেখানে রেগুলার যদি তোমার চান্স হয় তাহলে তো ভালো। আর রেগুলার যদি তোমার চান্স না হয় তাহলে তুমি ওইখানে প্রাইভেট মাস্টার্সেই ভর্তি হয়ে যাও, কোনো ডিফারেন্স নেই, ওইটা কিছুই হবে না। চাকরির ক্ষেত্রে তুমি মাস্টার্স হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন, তোমার গ্রাজুয়েশন কিন্তু কমপ্লিট, তোমরা যে অনার্স পাস করে ফেলছো তোমরা গ্রাজুয়েট। এখন তুমি মাস্টার্স যে তুমি পড়বা, চাইলে তুমি চাকরির ক্ষেত্রে মাস্টার্স দেখাইতে পারবা, নাও দেখাইতে পারবা। তুমি না দেখাইলে বোঝা যাবে তুমি মাস্টার্স করো নাই, ওইটা কোনো ব্যাপার না, ওইটা ম্যান্ডেটরি না, ওইটা একভাবে হইলেই হলো। কারণ তুমি এখন যদি শখের বসে তুমি কোনো জেলা উপজেলা পর্যায়ে বসবাস করো আর আবেদন করে বসছো তুমি বিভাগের একটা কলেজে, এখন সেখানে চান্স পাইছো, ঠিক আছে, ওইটা তোমার হবে। ক্লাসে যাওয়া লাগলো না বলে কোনোভাবে ম্যানেজ করলা যে হ্যাঁ ঠিক আছে আমি তো অনেক দূর আসতে পারি না, আচ্ছা যাই হোক ভালো, তোমাকে ইন কোর্সের নাম্বার কম দিবে এইটাই। কিন্তু ফাইনাল পরীক্ষার সময় তোমার যে 5টা 7টা বা যেটাই সাবজেক্ট হোক, আমাদের কমার্সের যারা আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট তাদের সাবজেক্ট হচ্ছে 7টা এবং টার্ম পেপার বাইবা নিয়ে 8টা। ওই যে 7টা সাবজেক্টের জন্য তোমার 7 দিন যেতে হবে, বাইবার জন্য আরও দিন যেতে হবে। তোমার পরীক্ষা যদি 1টার সময় হয়, 1টা থেকে 5টা, এখন তুমি সকালে উপজেলা থেকে কয়টার সময় বাড়ি থেকে বের হবা আর তুমি কয়টার সময় গিয়ে পরীক্ষাটা ধরবা, তোমার কি 7 দিনের মধ্যে একদিন দেরি হবে না? হতেই পারে। তখন তো তোমার একটা পরীক্ষা অ্যাবসেন্ট হয়ে গেল। তোমাকে পরীক্ষার হলে সর্বোচ্চ 10-15 মিনিট এলাও করবে, কিন্তু আধা ঘন্টা যদি চলে যায় 30 মিনিট পর তুমি যাও, তোমাকে পরীক্ষার হলে ঢুকতে দিবে না, তাহলে তোমার প্রবলেম হয়ে গেল। এই যে বিষয়গুলো বললাম, কতটা দূরত্ব, ওগুলো দূরত্ব মেনটেন করে তুমি যদি মেনটেন করতে পারো তাহলে ভালো। অনেকে আছে অনার্স পড়ার সময়ও অনেক 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে অনার্সগুলো পড়ছে, তাহলে বিষয়টা মনে রেখো, তুমি যদি কাভার করতে পারো তাহলে ঠিক আছে। আর যদি সেটা পরবর্তী সময় কেটে গেলে হয় না, তোমার ওইখানে হোস্টেলে থাকতে হয়, কোথায় থাকবা, হোটেলে থাকতে হয়, আত্মীয়র বাড়ি, যেটাই হোক। এখন তারপর আবার মাস্টার্সের সময় সবাই কিন্তু বেকার থাকে না, কেউ কোনো না কোনো একটা ছোটোখাটো চাকরি করে, কোনো শপ দোকান এই কিছু কোম্পানি যাই কিছু হোক, সেখান থেকে তো তোমাকে 1 মাসের ছুটি দিয়ে দিবে না, সেখান থেকে তোমার ছুটি দিবে, ছুটি হলে বলবে চাকরি শেষ, আপনি অন্য জায়গায় চাকরি খুঁজেন, যেহেতু তুমি সরকারি চাকরি করতেছো না। আর যদি দেখা যায় তোমার নিজের এলাকায় পরীক্ষা হচ্ছে, তোমার এখান থেকে 30 মিনিটের দূরত্ব, 1 ঘন্টার দূরত্ব, তখন কি হবে, তুমি ওই যেদিন পরীক্ষা ওই দিনের ছুটি নিতে পারবা। ছুটি নিয়ে তুমি বলতে পারবা যে আমি আবার এসে আসবো, বা ওই দিনের ছুটি ওইভাবে মানবে। 30 দিনের মধ্যে তোমার 7 দিন ছুটি ওইটা এলাও করবে, কারণ তুমি দেখাবো তোমার পরীক্ষা। কিন্তু অন্য জায়গায় গিয়ে থেকে পরীক্ষা দেওয়া সেটা 1 মাসের বিষয়। এটা যারা চাকরি করে তাদের ক্ষেত্রে বললাম, তারা বুঝতে পারবে বিষয়টা কি বলছি, এইটাই। তো বললাম প্রাইভেট মাস্টার্সে ক্লাস লাগবে না, ইনকোর্স লাগবে না, টেস্ট টার্ম পেপার কিছুই লাগবে না। রেগুলার এবং প্রাইভেটের সিলেবাস বা বই যেটা বলি, সেম বই, একই বই, একই সিলেবাস, একই প্রশ্ন, একই পরীক্ষা, একই তারিখ। বুঝতে পারছো? তোমার যে বই প্রাইভেটের যে বই, রেগুলারের সেম বই, পরীক্ষা একই, একই প্রশ্ন,
তোমাদের ডিফারেন্সটা শুধু টাকা পয়সার ক্ষেত্রে প্রাইভেটে টাকা কম, রেগুলারের টাকা একটু বেশি, আর ডিমান্ড একটু বেশি, ওটা তো বুঝতেই পারতেছো। রেগুলারের সম্মানটা একটু বেশি, প্রাইভেটের সম্মানটা একটু কম, আর ওইটাই, আর কিছু না। সার্টিফিকেটে শুধু প্রাইভেট আর রেগুলার। বই সেম, একই হলে একসাথে একই প্রশ্নের পরীক্ষা দিবা, একজন স্যারই তোমাদের খাতা দেখবে, রেজাল্টও একসাথেই আসবে। রেজাল্টের ক্ষেত্রে ওই সময় লেখা থাকবে না একজন প্রাইভেট একজন রেগুলার। সার্টিফিকেটের সময় তুমি বুঝতে পারবা তোমার সার্টিফিকেটে রেগুলার লেখা আছে আর একজন সার্টিফিকেটে প্রাইভেট লেখা আছে, আর তো কিছু নাই। এখন অ্যাপ্লাই যখন তোমরা করবা, সেটা রেগুলার হোক কিংবা প্রাইভেট হোক, অ্যাপ্লাই করার পর কলেজে যে কাগজগুলো জমা দিবা, অনেক সময় তোমাদের ভুল হইতে পারে, কাগজ জমা দিতে লেট করতে পারো, সেটা বাতিল হয়ে যেতে পারে, যেটা কিছুক্ষণ আগে বলছি, কাগজ জমা না দিলে। সেইভাবে কলেজে জমা দেওয়ার পর তারা, যেমন তাদের কাছে আজকে দেখা গেল 20 জনকে কাগজ জমা দিছে, তারা ভুলবশত 19টা অ্যাপ্রুভ করছে, একটা ভুলে গেছে বা একটা মিসিং, একসাথে যে কোনোভাবে একটা মিস হয়েছে, ওইটা মিস হইতে পারে। তখন তোমার কাজ কি, তুমি অনলাইনে একটা লিঙ্ক আছে, ওইটা আমরা দিব বা তোমরা বুঝতে পারবা, ওই লিঙ্কের মাধ্যমে জয়েন করে তোমার যে অ্যাপ্লাই কপিতে ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে, ওইটা দিয়ে তুমি চেক করতে পারবা যে তোমার সাবমিটটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি সাবমিট দেখো তুমি ঢোকার পর ওইটা সবুজ মার্ক হয়েছে, অ্যাপ্রুভ লেখা আছে বা সাবমিটেড, তাহলে বুঝলা হ্যাঁ তোমারটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আর যদি দেখো নট অ্যাপ্রুভ বা নট সাবমিটেড, ঢুকলেই বুঝতে পারবা, তাইলে বুঝলা তোমার ওইটা অ্যাপ্রুভ হয় নাই। তখন তোমাকে সরাসরি পরবর্তী দিন অফিস চলাকালীন সময় কলেজে যেতে হবে, সেটা রোজা মাস হোক রোজার পর হোক। নোটিশ খেয়াল করবা, যার যার কলেজ রোজা ঈদ ওইগুলার সময় অফিস কিন্তু বন্ধ হয় 2 থেকে 4 দিন বা 5 দিন, কিন্তু এই যে অনেক দিন আগে থেকে 30-40 দিনের বন্ধ দিয়ে দেয়, সেই সময় কিন্তু ক্লাস কার্যক্রম বন্ধ থাকে, শ্রেণী কার্যক্রম, কিন্তু অফিসিয়াল কার্যক্রম খোলা থাকে। তুমি অফিসিয়াল কাজে যে কোনো দিন গেলে কলেজের অফিসে কাজ করতে পারবে। তাহলে যদি তোমাদেরটা অ্যাপ্রুভ না হয়, তোমরা পরবর্তী দিন কলেজের যার যার ডিপার্টমেন্ট ভিত্তিক, রাষ্ট্রবিজ্ঞান, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, যাই হোক, তোমার ডিপার্টমেন্টে গিয়ে বলবা যে আমার তো ওই সমস্যা, তখন তোমারটা ভুলে গেছে, দেখবা তোমার এটা ঠিক করে দিছে, তাহলে তোমার রেজাল্টটা আসবে, না হলে কিন্তু আসবে না। এইটুকুই কথা ছিল। আশা করি যা যা বললাম সব কিছু বুঝাইতে পারছি। আবেদন শুরু 18 মার্চ এবং শেষ 10 এপ্রিল। ফিস তো বললাম 300 টাকা, আর ভর্তির ক্ষেত্রে টাকাও তো বলে দিছি। আবেদনের কাগজপত্র যা আছে ওইগুলো জমা দিবা। আর আশা করি সব কিছু বুঝাইতে পারছি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারো। আর কমেন্টে তো উত্তর সব কিছু বলা যাবে না, ইনবক্স করতে পারো বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, ওখানে আবার বুঝাই দিব। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থেকো।